হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমরা পার্টস অফ স্পিচ সিরিজের প্রিপোজিশনের শেষ ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে আমরা প্রিপোজিশনের ওপর অনেকগুলো ক্লাস ইতিমধ্যে করে ফেলেছি, অনেকগুলো ভিডিওতে প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। তো সেখানে আমরা দেখেছি প্রিপোজিশন কোনগুলো এবং সেই এক একটা প্রিপোজিশনের কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি। তাহলে প্রিপোজিশন কি সেটা আগে আরেকবার আমরা জেনে নিই যে প্রিপোজিশন হলো সেই পার্টস অফ স্পিচ যা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সেই নাউন বা প্রোনাউনের রিলেশন স্থির করে দেয়। সেই ওয়ার্ডটাকে আমরা বলবো প্রিপোজিশন। প্রি মানে আগে এবং পজিশন মানে হচ্ছে প্লেস বা জায়গা, অর্থাৎ সেটা সবসময়ই সেই নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তো আজ আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি? প্রিপোজিশন ডিস্টিংগুইশড, অর্থাৎ প্রিপোজিশন স্বতন্ত্র। ডিস্টিংগুইশড কথার অর্থ হচ্ছে স্বতন্ত্র, তাদের নিজস্ব যে মানে ধরো দুটো প্রিপোজিশন একই রকম, অনেকটা অর্থের দিক থেকে একই রকম, আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। সেই জিনিসটা, সেই পার্থক্যটা নিয়েই আজ আমি আলোচনা করব। ধরো বিসাইড, বিসাইডস, দুটো মানেই আমরা ভাবি যে দুটো মানেই হচ্ছে পাশে, তাই তো? বিসাইড মানে বা বিসাইডস মানে, এদের মধ্যে কি পার্থক্য? বা অ্যাগো মানে বা বিফোর মানে, অ্যাগো মানেও আগে, বিফোর মানেও আগে। তাহলে আমরা কোথায় অ্যাগো ব্যবহার করব, কোথায় বিফোর ব্যবহার করব, বা কোথায় বিসাইড ব্যবহার করব, বা কোথায় বিসাইডস ব্যবহার করব, বা কোথায় সিন্স আর ফ্রমের মধ্যে একটা এরকম গন্ডগোল হয় যে কোথায় আমরা সিন্স ব্যবহার করব, কোথায় ফ্রম ব্যবহার করব। চলো সেগুলো নিয়ে আমরা আজ একটু আলোচনা করি। তো প্রথমেই দেখো আমি লিখছি বিসাইড এবং আরেকটা হচ্ছে বিসাইডস। একটাতে দেখো এস নেই, একটাতে হচ্ছে এস আছে। বিসাইড আর বিসাইডস এর মধ্যে তাহলে কি পার্থক্য? দেখো বিসাইড মানে হচ্ছে পাশে, বিসাইড মানে বলা যায় পাশে, আর বিসাইডস মানে হচ্ছে বলা যায় ছাড়া। উদাহরণটা দেখো, বিসাইড দিয়ে আমি উদাহরণ লিখছি, বলছে সিট বিসাইড মি, অর্থাৎ আমার পাশে বসো। এই যে পাশে বসা, পাশে অর্থে আমরা বিসাইড ব্যবহার করব, তখন কিন্তু এসটা দেব না। বা এরকম লিখছি দেয়ার ইজ এ ট্রি বিসাইড দ্য রিভার, অর্থাৎ নদীর পাশে একটা গাছ আছে। তাহলে এখানেও বিসাইডটা কি অর্থে ব্যবহার হচ্ছে? বিসাইডটা পাশে অর্থে ব্যবহার করা হয়েছে। কিন্তু কখন আমরা বিসাইডস ব্যবহার করব? যখন আমরা সেটাকে ছাড়া অর্থে ব্যবহার করব। যেমন দেখো লিখছি বিসাইডস দিয়ে দুটো উদাহরণ লিখছি আমি। I have none to help besides you, অর্থাৎ তুমি ছাড়া আমায় সাহায্য করার আর কেউ নেই। তাহলে সেক্ষেত্রে এই যে ছাড়া বললাম, সেজন্য আমরা বিসাইডের সঙ্গে এস যোগ করলাম। বা হি নোজ বেঙ্গলি বিসাইডস ইংলিশ, সে বেঙ্গলি জানে, বাংলা জানে, ইংলিশ ছাড়াও সে বাংলা জানে। তাহলে আমরা কি দেখলাম যে দুটো কিন্তু অনেকটা উচ্চারণটা একই, বিসাইড আর বিসাইডস। একটা সূক্ষ্ম পার্থক্য আছে যে একটা শেষে এস আছে। তাহলে শুধু বিসাইড, যেখানে এস নেই সেটার অর্থে আমরা কি ব্যবহার করব? পাশে। আর যেটাতে এস আছে, বিসাইডস আছে, সেটাতে আমরা কি করব না ছাড়া, এই অর্থে ব্যবহার করব। চলো এবার আমরা দেখে নিই অ্যাগো এবং বিফোরের মধ্যে কি পার্থক্য। দুটোই কিন্তু আগে, অ্যাগো মানেও আগে এবং বিফোর মানেও আগে। তাহলে কোথায় আমরা অ্যাগো ব্যবহার করব এবং কোথায় আমরা বিফোর ব্যবহার করব? দেখো এবার অ্যাগো এবং বিফোর, অ্যাগো মানেও পূর্বে এবং বিফোর মানেও পূর্বে, দুটোর মানেই হচ্ছে পূর্বে। তাহলে আমরা কখন অ্যাগো ব্যবহার করব, কখন আমরা বিফোর ব্যবহার করব? অ্যাগো মানে হচ্ছে বর্তমানের আগে, তাহলে কিসের? প্রেজেন্ট। প্রেজেন্ট কোনো ঘটনার কথা বলা হলে সেখানে আগে অর্থে অ্যাগো ব্যবহার করা হবে। আর অতীতের কথা, পাস্টের কোনো ঘটনা উল্লেখ করা হলে সেক্ষেত্রে পূর্বে বা আগে অর্থে আমরা বিফোর ব্যবহার করব। চলো উদাহরণ দেখো, হি joined
হি জয়েন্ড দিস অফিস 2 years ago। মানে হচ্ছে সে এই অফিসে যোগদান করেছিল, হি জয়েন্ড দিস অফিস, সে এই অফিসে যোগদান করেছিল 2 years ago, 2 বছর আগে। তাহলে সে এখন এই অফিসে কাজ করছে, এই অফিস সম্পর্কে সে বর্তমানে কথা বলছে। এই বর্তমানের আগে সে কাজটা করেছিল সেটা বোঝাতে আগে অর্থে অ্যাগো ব্যবহার করা হলো। কিন্তু যখন বলছে এই একই কথাকে আবার বলছে হি জয়েন্ড দিস অফিস, সে এই অফিসে যোগদান করেছিল 2 years before he had joined this office 2 years before his mother died। অর্থাৎ তার মা মারা যাওয়ার 2 বছর আগে সে এই অফিস যোগদান করেছিল। তাহলে এক্ষেত্রে দেখো দুটো ঘটনাই কিন্তু অতীতের। his mother died অর্থাৎ তার মাও আগে মারা গিয়েছেন এবং তার আগে, তার 2 বছর আগে সে এই অফিস যোগদান করেছিল। এখানে তার মানে কি, বর্তমানে বোঝাচ্ছে সে অফিসে কাজ করছে, 2 বছর আগে এই অফিসে যোগদান করেছে। কিন্তু এখানে দুটো ঘটনাই অতীতের, একটা বেশি অতীতের আর একটা কম, মানে সেই অতীতের ঘটনার থেকে আগে ঘটনাটা ঘটেছে। তো এখানে তার মা মারা গেছে, সেটা অতীতকাল, তার 2 বছর আগে ঘটনাটা ঘটেছে। তাই অতীতের আগের ঘটনার ক্ষেত্রে পূর্বে বোঝাতে আমরা বিফোর এই প্রিপোজিশন ইউজ করব। আর এখানে যেহেতু দুটো ঘটনার মধ্যে অফিস যোগদানের ঘটনাটা আগে ঘটেছে, তাই সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, হ্যাড দিয়ে পিপি ফর্ম, হ্যাড জয়েন্ড। এরকম আমরা লিখি যে the patient had died before the doctor came। তাহলে এখানেও দেখো আমরা বিফোর এই প্রিপোজিশনটা ইউজ করলাম। এক্ষেত্রেও কি হয়েছে, ঘটনাটা রুগীটা মারা গিয়েছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রুগী মারা গিয়েছে বিফোর দ্য ডক্টর কেম, ডক্টর আসার পূর্বে, অর্থাৎ ডাক্তার আসা, এই ঘটনাটাও কিন্তু অতীতেই ঘটেছিল। এই অতীতের পূর্বে কোনো ঘটনা ঘটেছে সেক্ষেত্রে তাহলে আমরা বিফোর প্রিপোজিশন ইউজ করব। আর বর্তমানের পূর্বে কোনো ঘটনা ঘটেছে সেক্ষেত্রে আমরা অ্যাগো এই প্রিপোজিশন ইউজ করব। চলো এরপর আমরা সিন্স এবং ফ্রম, টাইমের ক্ষেত্রে কোথায় আমরা সিন্স ব্যবহার করব আর কোথায় আমরা ফ্রম ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা কি দেখব, সিন্স, ফ্রম এবং ফর। কোথায় টাইমের ক্ষেত্রে এই প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয়, কখন কোনটা ব্যবহার করব। ফর, সিন্স আর ফ্রম এই দুটোই হচ্ছে পয়েন্ট অফ টাইম বোঝাতে। পয়েন্ট অফ টাইম মানে সময়ের বিন্দু, স্থির বিন্দু, এই সময় থেকে কাজটা হচ্ছে, এটা বোঝাতে সিন্স আর ফ্রম ব্যবহার করা হচ্ছে। আর ফর হচ্ছে ধরে, অর্থাৎ সময়ের ব্যক্তিটা বোঝানো হচ্ছে, এই এতটা সময় ধরে কাজটা হচ্ছে। দেখো আমি উদাহরণটা দিচ্ছি, ইট হ্যাজ বিন রেনিং ফর 2 hours, অর্থাৎ বৃষ্টি হচ্ছে ফর 2 hours মানে 2 ঘন্টা ধরে, পুরো 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। এই পুরো সময়ের ব্যক্তিটা বোঝাতে ফর এটা ব্যবহার করা হলো। এটাকেই যদি বলা হচ্ছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে, ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম কিংবা সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যে থেকে পয়েন্ট অফ টাইম বোঝাতে তাহলে ফ্রম বা সিন্স ব্যবহার করব, আর পুরো সময়টা ধরে ব্যবহার হচ্ছে, কাজটা চলছে, এটা বোঝাতে ফর প্রিপোজিশন ইউজ করব। যেমন ধরো, the child has been crying since morning, অর্থাৎ শিশুটি সকাল থেকে কাঁদছে। আর শিশুটি সারা সকাল ধরে কাঁদছে। The child has been
crying for the whole morning, অর্থাৎ সারা সকাল ধরে শিশুটি কাঁদছে। একটা জায়গায় বলা হচ্ছে সকাল থেকে কাঁদছে, এই পয়েন্টটা, এই সকাল থেকে সে কান্নাটা শুরু করেছে, সেক্ষেত্রে তাহলে আমরা কি ব্যবহার করব? সিন্স বা ফ্রম। আর যেখানে বলা হচ্ছে সারা সকাল ধরে সে কাঁদছে, সেক্ষেত্রে আমরা ফর এই প্রিপোজিশন ব্যবহার করব। এবার দেখো দিকের ক্ষেত্রে যে কখন কোন দিকে জিনিসটা অবস্থিত সে দিক নির্দেশ করার সময় আমরা ইন, অন, টু এই তিনটে প্রিপোজিশনে ব্যবহার করতে পারি। দিক, কোন দিকে অবস্থিত কোন জায়গা সেটা নির্দেশ করার জন্য আমরা ইন, অন, টু এই তিনটে প্রিপোজিশনে ব্যবহার করতে পারি। কিন্তু কখন কোন প্রিপোজিশনটা ব্যবহার করব দেখো। ইন, ইন মানে ইনটা কখন ব্যবহার করব? ইনসাইড, অর্থাৎ ইন ডিনোটস ইনসাইড মানে ভিতরে, ভিতরে আছে। যেমন ধরো কাশ্মীর, কাশ্মীর is in the north of India। এই কথার অর্থ হচ্ছে কাশ্মীর হলো ভারতের উত্তর দিকে। তার মানে কাশ্মীর ভারতের উত্তর দিকে মানে কি? ভারতের মধ্যেই অবস্থিত, তাই কাশ্মীরটার ক্ষেত্রে আমরা ইনটা ব্যবহার করলাম। এবার আমরা অন কোথায় ব্যবহার করব? অন ডিনোটস বর্ডার, মানে সীমানা। বর্ডার মানে কি? সীমানা, সীমানায় অবস্থিত। তাহলে কি হবে? দেখো উদাহরণটা, দ্য হিমালয়াস স্ট্যান্ড অন দ্য নর্থ অফ ইন্ডিয়া। হিমালয় ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত। তাহলে কাশ্মীরও দেখো নর্থ অফ ইন্ডিয়া, দিক বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করলাম। আর হিমালয় সেটা হচ্ছে ইন্ডিয়ার নর্থে, কিন্তু সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করলাম। অর্থাৎ এই হিমালয়াসটা কি? ভারতের সীমানায় অবস্থিত। তাহলে ভারতের মানচিত্রের ভেতরে, ভেতরে যেটা অবস্থিত, সেক্ষেত্রে দিক নির্দেশের সময় আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করছি। আর যদি বর্ডারে বোঝায়, সীমানায় বোঝায়, সেক্ষেত্রে আমরা দিক নির্দেশ করতে গেলে আমরা ওয়ান প্রিপোজিশন ব্যবহার করছি। এবার তাহলে টুটা কোথায় ব্যবহার করব? সেক্ষেত্রে দেখো, যেমন টুটা হচ্ছে বাইরে, মানে আউটসাইড। দেখো বাংলাদেশ ইজ টু দ্য ইস্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ বাংলাদেশ ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত। তার মানে বাংলাদেশ কি হয়েছে? ভারতবর্ষের সীমানার বাইরে অবস্থিত। সেক্ষেত্রে আমরা এই টু প্রিপোজিশন ব্যবহার করবো। তাহলে আমরা কি দেখলাম? তিনটেই দিক বসানোর সময়, দিক নির্দেশ করার সময় এই তিনটে প্রিপোজিশন আমরা ইউজ করতে পারি, ইন, অন, টু। তাহলে ইন কোথায় ব্যবহার করব? যখন সেই জায়গাটা মধ্যে হবে, যেটার মধ্যে আমি বলতে চাইছি সেটার মধ্যে হবে, ভেতরে হবে, তখন আমি ইন প্রিপোজিশন ব্যবহার করব। যদি সেটা সীমানায় অবস্থিত হয় তখন আমি অন প্রিপোজিশন ব্যবহার করব। আর যেটার সঙ্গে আমি বলছি সেটার বাইরে যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা টু প্রিপোজিশন ইউজ করব। এবার দেখো আমরা অ্যাড, ইন, ইনটু, টু এগুলো নিয়ে আলোচনা করব যে এদের মধ্যে কি পার্থক্য। তো অ্যাড দিয়ে আমি প্রথমেই বলেছিলাম যে অ্যাডটা কি হয়, ছোট জায়গার আগে আমরা অ্যাড ব্যবহার করি এবং বড় জায়গার আগে আমরা ইন ব্যবহার করি। যেমন হি লিভস অ্যাট রামনগর ইন পূর্ব মেদিনীপুর। তাহলে দেখো এখানে রামনগর ছোট জায়গা, তাই তার আগে অ্যাড বসানো হয়েছে, এবং পূর্ব মেদিনীপুর বড় জায়গা, তাই তার আগে ইন বসানো হয়েছে। তাহলে এটা একটা পার্থক্য যে ছোট জায়গার আগে আমরা অ্যাড ব্যবহার করব এবং বড় জায়গার আগে আমরা ইন ব্যবহার করব। আবার আমরা অ্যাড বা ইনের কি পার্থক্য পেতে পারি? যে সময়টা যখন নির্দিষ্ট করে বলা হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব, এবং যদি দিনের কোনো একটা পোর্শন, কোনো একটা অংশের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। যেমন he will come at
5 PM in the ইভিনিং, অর্থাৎ সন্ধ্যেবেলা সে 5টার সময় আসবে। তাহলে সময়টা যেখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে তার আগে অ্যাড ব্যবহার করা হবে এবং ইন দ্য ইভিনিং, আর দ্য ইভিনিং মানে দিনের একটা ওই নির্দিষ্ট অংশ পোর্শন সময় দিনের, সেক্ষেত্রে আমরা ইন এই প্রিপোজিশন ব্যবহার করব। এছাড়া অ্যাট আর ইনের মধ্যে কেমন পার্থক্য হবে? হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে, এটার ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। কিন্তু হি ইজ ইন দ্য রুম, সে ঘরের মধ্যে আছে, সেক্ষেত্রে আমরা ইন এই প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে হি ইজ অ্যাট হোম, হি ইজ অ্যাট স্কুল, হি ইজ অ্যাট অফিস, এক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। কিন্তু সে ঘরের মধ্যে আছে, এক্ষেত্রে ভেতরে বা মধ্যে বোঝাতে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। আর ইনটু কখন ব্যবহার করব না, বাইরের থেকে ভিতরের দিকে যাচ্ছে গতি বোঝালে, স্থিতি বোঝালে তাহলে আমরা ইন ব্যবহার করব। আর গতি বোঝালে যাচ্ছে, হি এন্টার্ড, সে প্রবেশ করেছিল ইনটু দ্য রুম, অর্থাৎ ঘরের ভেতরে ঢুকলো বাইরে থেকে, এটা বোঝাতে আমরা ইনটু এই প্রিপোজিশন ব্যবহার করব। এবার দেখো অ্যাট আর টু এর মধ্যে কিছু পার্থক্য দেখো। অ্যাট আর টু এর মধ্যে পার্থক্য, হি ইজ throwing the stone at me, সে আমার দিকে পাথর ছুঁড়ছে। এই যে অ্যাট ব্যবহার করা হলো throwing the stone at me, এটার মানে হচ্ছে at me যখন বলা হচ্ছে টু হিট, অর্থাৎ আঘাত করার জন্যই সে কাজটা করছে, এরকম অর্থে ব্যবহার করেছে। যে স্টোনের বদলে যদি আমি বলও লিখতাম যে হি ইজ throwing the ball at me, সে আমার দিকে পাথরটা ছুঁড়ছে, এটার মানে তার পারপাস হচ্ছে টু হিট মি, সে আমাকে আঘাত করতে চাইছে। আর এটা আমি বলছি হি ইজ throwing the ball to me, সে আমার দিকে বলটা ছুঁড়ছে, অর্থাৎ সে আমাকে কিসের জন্য, টু ক্যাচ, বলটা ধরার জন্য আমার দিকে দিয়েছে। অর্থাৎ যখন অ্যাট বোঝানো হচ্ছে যে ছুঁড়ছে, তারপরে থ্রো অ্যাট, তার মানে সেটা সে হিট করার জন্য, টু হিট। আর যদি থ্রো টু, তাহলে টু ক্যাচ, ধরার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। হি ইজ শাউটিং অ্যাট মি, তাহলে এই যে শাউটের পরে অ্যাট বসানো হলো, তার মানে হি ইজ অ্যাংরি উইথ মি, সে আমার উপর রেগে আছে, আমার উপর চিৎকার করছে। হি ইজ শাউটিং অ্যাট মি, সে আমার উপর চিৎকার করছে। আর হি ইজ শাউটিং টু মি, অর্থাৎ এক্ষেত্রে শাউটিং টু মি, সে আমার সঙ্গে কি করছে, টু টেল, কথা বলার জন্য সে আমার সঙ্গে চিৎকার করে কথা বলছে। হি ইজ শাউটিং টু মি। তাহলে এভাবে আমরা কি দেখলাম আজকে, অনেক প্রিপোজিশনের মধ্যে পার্থক্য। বিভিন্ন জায়গায় কনফিউশন হয় যে আমরা এই প্রিপোজিশনটা বসাবো না ওই প্রিপোজিশনটা বসাবো। এই যে ভিডিওটা, আশা করি এটা দেখে তোমাদের কিছু এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। পরবর্তীকালে আমরা আবার এই প্রিপোজিশনের উপর প্র্যাকটিস সেট, অর্থাৎ এগুলো যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমাদের সরবরাহ হবে বিষয়টা। এই প্রিপোজিশনের উপর আমরা প্র্যাকটিস সেট নিয়ে ভিডিও অবশ্যই নিয়ে আসবো।